শ্যামপুকুর কলিকাতার একটি প্রাচীন পল্লী। সুতানটি, কলকাতা ও গোবিন্দপুর এই তিন গ্রাম নিয়ে যে শহর কলকাতা গড়ে উঠেছিল, শ্যামপুকুর এই সুতানটি গ্রামেরই অন্তর্গত ছিল। শ্যামপুকুর এলাকার বিস্তৃতি সুদূর প্রসারী। এর উত্তরে যেমন রয়েছে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ, দক্ষিণে রয়েছে অরবিন্দ সরণি, আবার পূর্বে বিধান সরণি এবং পশ্চিমে রয়েছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ। শ্যামপুকুরের নামকরণ প্রসঙ্গে নানা মুনির নানা মত। একদল বলেন বসাকদের আদি পুরুষ শ্যাম বসাক নাকি এখানে বাস করতেন, তার মস্ত দিঘি ছিল এই অঞ্চলে, তাই থেকে এই অঞ্চলের নাম হয়েছে নাকি শ্যামপুকুর। আবার অন্য দল বলেন এখানে শ্যাম রায়ের বিগ্রহ ছিল, তাই থেকে শ্যামপুকুর। প্রত্নতত্ত্ববিদ গৌরদাস বসাকের মতে শ্যামবাজার, শ্যামপুকুর ইত্যাদি নামকরণের কারণ ছিল ওই শ্যাম রায়ের বিগ্রহ। কটন সাহেবও তার পুস্তকে এই মতের উল্লেখ করেন। আমরা শুরু করছি উত্তর কলকাতা তথা সমগ্র কলকাতার কৃষ্টি সৃষ্টি ঐতিহ্য আভিজাত্যে ভরা অঞ্চল শ্যামপুকুর নিয়ে সিরিজ। আর যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের প্রথম পর্ব, শ্যামপুকুর। শ্যামপুকুর সিরিজের আজকের প্রথম রাস্তা বলরাম ঘোষ স্ট্রিট। এই বলরাম ঘোষ স্ট্রিট বিধান সরণি এবং শ্যামবাজার স্ট্রিটকে সংযোগকারী একটি রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে সরাসরি বিধান সরণি থেকে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউতেও পৌঁছানো যায়। বলরাম ঘোষ কে ছিলেন? বলরাম ঘোষ স্ট্রিট কলকাতার কিন্তু প্রাচীন পথগুলির মধ্যে অন্যতম। অতুল কৃষ্ণ রায় রচিত আ শর্ট হিস্ট্রি অফ ক্যালকাটা পুস্তকে বলরাম ঘোষ স্ট্রিটের নামকরণের প্রসঙ্গের কোনো উল্লেখ পাওয়া যায় না, কিন্তু প্রাণকৃষ্ণ দত্ত তার কলিকাতার ইতিবৃত্ত বইতে লিখেছেন 1782 সালেও এই রাস্তার নাম একই ছিল। বলরাম ঘোষ, বারাণসী ঘোষ ও হরি ঘোষ একই পরিবারের সন্তান। এ থেকে অনুমান করা যেতেই পারে রামহরি ও শ্রীহরি ঘোষের পিতা বলরাম ঘোষের নামেই এই রাস্তার নামকরণ। এই রাস্তায় আমরা দেখব 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত বসুবাটি এবং তার ইতিহাস জানব, কলকাতার প্রাক্তন মহানাগরিক কমল বসুর বাড়ি জানব, কলিকাতা অনাথ আশ্রম, ডাব স্কুল ফর গার্লস, সরস্বতী বালিকা বিদ্যালয় ও শিল্প শিক্ষা সদন এবং ভবতারিণী মন্দির বা যেটি ঘুমটা কালীবাড়ি নামে পরিচিত। ঢুকলাম বলরাম ঘোষ স্ট্রিটে। আর এই বলরাম ঘোষ স্ট্রিট আপনাদের আগেই বলেছি বিধান সরণি থেকে একদম সরাসরি ভূপেন বোস অ্যাভিনিউ অবধি সংযোগকারী একটি রাস্তা। আর এই বলরাম ঘোষ স্ট্রিটে বিধান সরণির দিক থেকে ঢুকতেই বিখ্যাত হোটেল প্রিয়া, বাঙালির খাদ্য রসনায় দীর্ঘদিন সুনামের সঙ্গে এই হোটেলটি চলছে, হোটেল প্রিয়া। হোটেল প্রিয়া ধরে আমরা একটুখানি হাঁটছি বলরাম ঘোষ স্ট্রিট দিয়ে। আর হাঁটতে হাঁটতে আমরা এই যে ক্রসিংটাতে এলাম, এই রাস্তাটা হচ্ছে পদ্মনাথ লেন এবং এই রাস্তাটা সরাসরি বাঁদিকে ঘুরে বিধান সরণির সাথে কানেক্ট হয়েছে শ্যামবাজার পোস্ট অফিসের পাশ দিয়ে। আর এই বলরাম ঘোষ স্ট্রিট সোজা বেরিয়ে যাচ্ছে। এসে দাঁড়িয়েছি একদম বলরাম ঘোষ স্ট্রিট এবং কৃষ্ণরাম বোস স্ট্রিটের সংযোগস্থলে। এই দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে কৃষ্ণরাম বোস স্ট্রিট, আর এই সোজা যাচ্ছে বলরাম ঘোষ স্ট্রিট। আর তার মধ্যে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছি। বলরাম ঘোষ স্ট্রিট এবং কৃষ্ণরাম বোস স্ট্রিটের ঠিক সংযোগস্থলে এই যে বাড়িটা, এই বাড়িটার ইতিহাসের কথা কলকাতার অনেকেই জানেন না। বাড়ির ঠিকানা হচ্ছে 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিট। খানাকুলের কৃষ্ণনগরের পৈতৃক আবাস ছিল ভূপেন্দ্রনাথ বসু, পিতা ছিলেন রামরতন বসু। 19বিংশ শতাব্দীর প্রথম পাদে কলিকাতায় আসেন এবং দর্জিপাড়ায় গুহদের সেরেস্তায় কর্মচারী ছিলেন রামরতন বসু। 1878 খ্রিস্টাব্দে 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটের এই বাড়িতে
যেখানে রয়েছে সেখানে জমি সমেত একটা বাড়ি তিনি ক্রয় করেন এবং রামরতনের 4 ছেলে ছিলেন। 4 ছেলের মধ্যে ভূপেন্দ্রনাথ বসু ছিলেন কনিষ্ঠ, যার নামে একটি রাস্তা রয়েছে ভূপেন বোস অ্যাভিনিউ। 1905 সালের বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনে যিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। আর ত্রৈলোক্যনাথ বসু ছিলেন তার 4 পুত্রের মধ্যে যতীন্দ্রনাথ বসু, সেকালের প্রসিদ্ধ কংগ্রেসী এবং মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং পরে সভাপতি। যতীন্দ্রনাথ বসু তৃতীয় ভাতা, দ্বিজেন্দ্রনাথ বসু পেশায় ছিলেন ব্যারিস্টার এবং একসময় মোহনবাগান ক্লাবেরও সম্পাদক ছিলেন। এবং এই বাড়িতেই মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় 15ই অগস্ট 1889 সম্ভবত, যে ডেটটা জানা যায়। আরও একজন ছিলেন শৈলেন্দ্রনাথ বসু, যতীন্দ্রনাথ বসুর ভাই, এবং 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে শৈলেন্দ্রনাথ সুবেদার মেজর হয়েছিলেন। 1911 সালে আইএফএ শিল্ডের ফাইনালের সময় তিনিই ছিলেন মোহনবাগান ক্লাবের সম্পাদক। কলিকাতার ইতিহাসের বহু স্মৃতিবিজড়িত ঘটনার সাক্ষী হলো এই 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটের বাড়ি, যেখানে স্বদেশী আন্দোলনের কেন্দ্রভূমি ছিল এবং এই বাড়িতে মহাত্মা গান্ধীও কিছুদিন ছিলেন। প্রায় 4 দশক এই ভবনের সঙ্গে গড়ে উঠেছিল ভারতের কমিউনিস্ট পার্টির একটা ঘনিষ্ঠ সম্পর্ক। ওই 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিট, যে বাড়িতে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল এবং ঐতিহাসিক যে বাড়িটির কথা বললাম, তার ঠিক পাশেই রয়েছে 14/1/1 এবং এই বাড়িটি উত্তর কলকাতার বিখ্যাত মডেল কেজি স্কুল, মূলত কিন্ডারগার্টেন স্কুল, আর সেই স্কুল হিসেবে বিখ্যাত। 1962 সালে প্রতিষ্ঠিত এই মডেল কেজি স্কুল আজও অবধি প্রচুর বাচ্চার শিক্ষার আতুরঘর। মডেল কেজি স্কুল ছেড়ে বলরাম ঘোষ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে এগুলো সবই ভূপেন বসু পরিবারের জমি জায়গা ছিল। আমরা একবারে এই যে বাঁদিকের গলিপথটি আছে, এই গলিপথটাতে আমরা একটু ঢুকি, আসো। ওই গলিপথ দিয়ে ঢুকতে ঢুকতে এই যে বাড়িটা দেখছেন, এটিও বসু পরিবারেরই একটি বাড়ি ছিল এবং এখানে একসময় নর্থ ক্যালকাটা কেজি স্কুল বলে ছোটদের একটি কিন্ডারগার্টেন স্কুল ছিল। প্রশস্ত লন। আমরা চলুন যাই আরেকটু সামনের দিকে। আরও একটি পুরনো দিনের বাড়ি এবং বাগান সমেত। আমরা ওই সোজা একটু যাই। দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটার সামনে, সেটা হচ্ছে অ্যাড্রেসে 13/1-এ বলরাম ঘোষ স্ট্রিট। এবং ভূপেন্দ্রনাথ বসুর যে 2 পুত্র ছিলেন, সত্যেন্দ্রনাথ এবং গিরীন্দ্রনাথ, উভয়ই ব্যারিস্টার ছিলেন। গিরীন্দ্রনাথের একমাত্র পুত্র কমল কুমার বসু ছিলেন উচ্চশিক্ষিত এবং আইনজীবীও। এককালে ভারতীয় সংসদের জনপ্রতিনিধিও ছিলেন। কলকাতার মহানাগরিক ছিলেন 1985 থেকে 1990 সাল পর্যন্ত এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের অন্যতম রূপকার বলা হয় তাকে। এই বাড়িতে বাস করতেন কমল বসু। এই আনন্দম স্কুল বা কলকাতার প্রাক্তন মহানাগরিক কমল বসুর বাসভবন থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি বলরাম ঘোষ স্ট্রিটের ওই মূল রাস্তায়। চলুন আবার মূল রাস্তায় গিয়ে কথা হবে। আমরা মূল রাস্তায় ফিরে এলাম বলরাম ঘোষ স্ট্রিটে। আর মূল রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলরাম ঘোষ স্ট্রিট এবং রামধন মিত্র লেনের সংযোগস্থলের দিকে। এসে উপস্থিত হয়েছি বলরাম ঘোষ স্ট্রিট এবং রামধন মিত্র লেনের সংযোগস্থলে। এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা রামধন মিত্র লেন। এই রাস্তার গল্প একদিন আর একটা পর্বেতে করে দেখাবো, কিন্তু এইটি হচ্ছে ডাফ স্কুল ফর গার্লস। আলেকজান্ডার ডাফ যখন এদেশে স্ত্রী শিক্ষা বিস্তারে বিশেষ উদ্যোগী ছিলেন, 1857 সালে চিতপুরের রামবাগানে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এরপর 1863 সালে আলেকজান্ডার ডাফ ভারত ত্যাগের পরে স্কটিশ মিশনারির মহিলা শাখা ডাফ সাহেবের সেই অসম্পূর্ণ কাজকে স্থাপন করতে ব্রতী হন এবং 1874-1879 খ্রিস্টাব্দে মিস ফলকিনার শ্যামপুকুর ও শ্যামবাজারে আলেকজান্ডার ডাফের
নামে দুটি বিদ্যালয় স্থাপন করেন। 1883 খ্রিস্টাব্দে মিস র্যাক হাতিবাগানে এইরূপ আরেকটি শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়গুলিতে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়াতে স্কুলের নিজস্ব অট্টালিকার প্রয়োজন হয়ে পড়ে। 1914 সালে স্থানীয় জমিদারের কাছে স্কটিশ মিশন বর্তমান বাড়ির পশ্চিম দিকের অংশ ক্রয় করেন এবং 1916 সালে 13ই মার্চ ছোটলাট লর্ড কারমাইকেল নতুন স্কুল গৃহের উদ্বোধন করেন। স্কুল গৃহের পূর্ব দিকে ছিল একটি ডোবা, ধোবাদের বস্তি ও খোলা মাঠ। শীতের সময় যাযাবর জিপসিদের তাঁবু পড়ত আর ধোবাদের গাধার চিৎকারে পঠন পাঠনের ব্যাঘাত ঘটত। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ 1925 সালে ওই জমি কিনেও ডোবা ভরাট করে এই বিদ্যালয় ভবন স্থাপন করেন এবং সম্প্রসারণ করেন। 1930 সালে নির্মাণ কার্য সমাপ্ত হয়। ওই বছরই রামবাগান, হাতিবাগান ও শ্যামবাজারের স্কুল বলরাম ঘোষ স্ট্রিটের এই নবনির্মিত ভবনে চলে আসে। আত্মপ্রকাশ পায় ডব স্কুল ফর গার্লস। বলরাম ঘোষ স্ট্রিটের ঠিক বাঁ দিকে যে নীল সাদা বাড়িটা, এটা ডাব স্কুল, আর এই দিকের এই যে বাড়িটা, এটা হচ্ছে সুবিখ্যাত কলিকাতা অনাথ আশ্রম। এই কলিকাতা অনাথ আশ্রমেরও একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে। ডাব স্কুল ফর গার্লসের ঠিক উল্টো দিকে রয়েছে 12/1 বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত রয়েছে কলিকাতা অনাথ আশ্রম। প্রতিষ্ঠাতা ছিলেন প্রাণকৃষ্ণ দত্ত। কলকাতার বাগবাজার অঞ্চলের এক ধনী পরিবারে প্রাণকৃষ্ণের জন্ম হয়। 1892 সালে মাত্র 3টি বালককে নিয়ে 82/1 আপার সার্কুলার রোড ভাড়া বাড়িতে অনাথ আশ্রমটি প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত এবং কেশবচন্দ্রের অনুরাগী প্রাণকৃষ্ণ দত্ত 1893 সালে নারকেলডাঙ্গায় একটি গোলপাতার বাড়ি লিজের ভিত্তিতে গ্রহণ করেন এবং অনাথ আশ্রমটি সেখানে স্থানান্তরিত করেন। সেই সময় ছাত্র বেড়ে দাঁড়ায় 9 জন। পরে আশ্রমটি ঝামাপুকুর, বাদুর বাগানের বিভিন্ন ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। এই আশ্রম পরিচালনার জন্য একটি শক্তিশালী নির্বাহী সভা গঠন করেছিলেন প্রাণকৃষ্ণ। সভার যুগ্ম সম্পাদক ছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি ও যদুনাথ সেন। পরবর্তীকালে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন রাজা দিগম্বর মিত্রের পৌত্র ও তৎকালীন কলকাতার শেরিফ মন্মথনাথ মিত্র। 1902 খ্রিস্টাব্দে বলরাম ঘোষ স্ট্রিটে 23 কাঠা জমি অনাথ আশ্রমকে দান করেন মন্মথনাথ মিত্র। 1904 খ্রিস্টাব্দে ছোটলাট স্যার অ্যান্ড্রু ফ্রেজার এই ভবনের শিলান্যাস করেন। 1905 খ্রিস্টাব্দে গৃহ নির্মাণ সম্পূর্ণ হয় এবং কলিকাতা অনাথ আশ্রম 12/1 বলরাম ঘোষ স্ট্রিটে নতুন ভবনে প্রবেশ করে। ডাব স্কুল এবং অনাথ আশ্রম ছেড়ে আমরা এগোতে আর ঠিক বাঁ দিকে এই যে একটা অ্যাবান্ডেন্ট প্রায় প্যাসেজ বলা যায় রয়েছে। এই অ্যাবান্ডেন্ট প্যাসেজের ভিতরে একটা সময় ছিল বাগবাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিস। পরবর্তীকালে এটি শিফট হয়ে যায় এই অফিসটি এবং এই অনাথ আশ্রম বিল্ডিংয়েই ছিল এই অফিসটা। ওই যে ওই গলিটা থেকে বেরোলাম, বাগবাজার ICDS অফিস, আর এইদিকে অনাথ আশ্রম, আর এইদিকে ডাব স্কুল। আমরা যদি ক্যামেরাটাকে একটু এদিকে প্যান করাই তাহলে এই যে লম্বা বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ছিল স্বনামধন্য সঙ্গীত শিল্পী শিপ্রা বসুর বাড়ি। এবং আপনারা তাকে যারা শাস্ত্রীয় সঙ্গীত শুনেছেন তারা জানবেন শিপ্রা বসুর কি অবিস্মরণীয় কণ্ঠ। বলরাম ঘোষ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আর ঠিক বাঁ দিকে এই যে জায়গাটা, এটা কলকাতা পৌরসভার একটি অডিটোরিয়াম, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামানুসারে বীরেন্দ্র মঞ্চ। শ্যামপুকুর অঞ্চলের এক মহিয়সী মহিলা নারায়ণী দেবী স্ত্রী শিক্ষার অভাবে মেয়েদের দুঃখ লাঘব করার উদ্দেশ্যে 1936 সালের 2রা জানুয়ারি বিদ্যালয়ের সূচনা করেন। শুধু বিদ্যা শিক্ষাই নয়, মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য নারায়ণী দেবীর তাঁতের কাজ, দর্জির কাজ, বিভিন্ন প্রকার সেলাই, ব্যাগ প্রভৃতি চামড়ার কাজ শিক্ষাদানের ব্যবস্থা করেন। বিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল 31 নম্বর তেলিপাড়া লেনে। সেই সময় শিক্ষা স্থাপনের জন্য নারায়ণী দেবী
একটি স্কুল বাস ও প্রায় 20,000 টাকা দান করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিদ্যালয় যখন চরম আর্থিক অনটনে পড়ে, সে সময় নারায়ণী দেবী তার গয়না বন্ধক রেখে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করেছিলেন। বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়াতে 1956 সালে বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের জন্য P27/2 বলরাম ঘোষ স্ট্রিটে 10 কাঠা জমি ক্রয় করা হয়। 1960 সালে বিদ্যালয়ের 3 তলা ভবন নির্মিত হয় এবং 1963 সাল থেকে এই বিদ্যালয়ে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়। তুলসীরাম ঘোষ ছিলেন মুর্শিদকুলি খাঁর দেওয়ান। ঢাকা শহরে জয়কালী মন্দির প্রতিষ্ঠা করেন। পরে সেই মন্দির ও মন্দির সংলগ্ন বাড়ি এক ব্রহ্মচারীকে দান করে ঢাকা শহরের বাস তুলে দেন। পরে কাকা বলরাম ঘোষকে নিয়ে এই শ্যামপুকুর অঞ্চলে এসে বাস করেন। তুলসীরামের বাড়ি 28 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটে হিসেবে চিহ্নিত হয়। তুলসীরামের 2 পুত্র শিবপ্রসাদ ও ভবানীপ্রসাদ। ভবানীপ্রসাদের পুত্র হরপ্রসাদ স্বপ্নে এই ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার আদেশ পেয়েছিলেন। হরপ্রসাদ নিজের বাড়ির সামনে 1 বিঘা জমির ওপর মন্দির নির্মাণের কাজ করেন। হরপ্রসাদ জীবিতকালে অবশ্য এই মন্দির সম্পূর্ণ করে যেতে পারেননি। মন্দিরের কাজ সম্পন্ন করেন তার সহধর্মিণী দয়াময়ী দেবী। মূল মন্দির ও তার পাশের 2 পাশে হরেশ্বর ও হরপ্রসন্ন শিব মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় 1294 বঙ্গাব্দে। 1295 সালের 5ই বৈশাখ বাসন্তী পঞ্চমীর পুণ্যতিথিতে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠিত হয়। মূল বিগ্রহ কালো কুষ্টি পাথরে তৈরি। মন্দিরের সামনে বিরাট নাথ মন্দির, তার চারধারে পাকা রাস্তা। পরবর্তীতে মন্দির সংলগ্ন জমি কয়েক অংশে ভাগ হয়ে বর্তমানে এর ঠিকানা 2/2 বলরাম ঘোষ স্ট্রিট। বলরাম ঘোষ স্ট্রিটের ভবতারিণী মন্দির ছেড়ে এগিয়ে এলাম একদম বলরাম ঘোষ স্ট্রিটের একদম শেষ প্রান্তে। এবং এই যে শেষ প্রান্তটা, এটা যেখানে মিশছে সেই জায়গাটা হলো শ্যামবাজার স্ট্রিট। এবং এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে একদম যতীন্দ্রমোহন অ্যাভিনিউর দিকে। এই রাস্তা যাচ্ছে ভূপেন বোস অ্যাভিনিউর দিকে। এই রাস্তাটিও যাচ্ছে ভূপেন বোস অ্যাভিনিউর দিকে। আর ঠিক এই সংযোগস্থলে রয়েছে শ্যামপুকুর থানা, কলকাতা পুলিশের শ্যামপুকুর থানা। শ্যামপুকুর থানা থেকে ঠিক বিপরীতে অর্থাৎ ডান দিকে যদি আমরা হাঁটছি রাস্তাটা দিয়ে, এই রাস্তাটায় একটি জায়গার কথা না উল্লেখ করলেই নয়। এবং সেই জায়গাটি হচ্ছে এই একতলার ঘরটি। এবং লোগোটা দেখে বুঝতেই পাচ্ছেন যারা নাট্য জগতের সঙ্গে যুক্ত, এটি হচ্ছে নান্দিকারের সদর দপ্তর। অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত নান্দিকার, পরবর্তীকালে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতিলেখা সেনগুপ্ত, এই নাট্যগোষ্ঠী, তার একদম সদর দপ্তর হচ্ছে এইটি। এবং বাংলা নাট্যজগতের কিংবদন্তি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এখনও এই বয়সে এই ঘরে, এই কার্যালয়ে এসে উপস্থিত হন, নাটকের সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেন। এই জায়গাটি হচ্ছে জীবন্ত ইতিহাস যাকে বলে, নান্দিকারের এই অফিস। এই ছিল আজকের শ্যামপুকুর সিরিজের বলরাম ঘোষ স্ট্রিট রাস্তার প্রথম পর্ব। আমরা শ্যামপুকুরের বিভিন্ন রাস্তা নিয়ে এর পরবর্তী শ্যামপুকুর সিরিজের আরও ব্লগগুলিতে আসব। ভিডিওটি ভালো থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আরও কিছু নতুন জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে শ্যামপুকুর সিরিজের আবার কোনো না কোনো এক নতুন পাড়া নিয়ে। নমস্কার।